বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে ই-রিটার্ন ভুলে ভরা, এবং আরও তথ্য শেয়ার করতে যাচ্ছি যে সরকারি চাকরিজীবীদের প্রায় 90% রিটার্ন সমূহ ভুল। এই কথাগুলো অনেকে ফেসবুক পেজ, গ্রুপ পেজ অথবা ইউটিউব চ্যানেল, পাশাপাশি অনেকে নিউজেও নাকি এরকম কথা শোনা যাচ্ছে যে সরকারি চাকরিজীবীদের 90%-এর বেশি রিটার্ন ভুল। আসলে কি তাই? কথা কি সত্য? ফেসবুকে অনেকে লেখালেখি করছেন, অথবা রিটার্ন নাকি ভুলে ভরা, যতগুলো রিটার্ন জমা পড়েছে সবগুলোই ভুলে ভরা। নিউজ পেপারেও এই নিউজগুলো আসছে। যাই হোক, এই বিষয়টুকু নিয়েই আজকে আমরা কথা বলার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত শুধু আজকের ভিডিও যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সরকারি চাকরিজীবীরা যে রিটার্ন জমা দিয়েছেন সেগুলো নাকি ভুলে ভরা। আসলে কি তাই? এই বিষয়ে আমরা কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিছু রিটার্ন আমরা দেখেছি, লক্ষ্য করেছি, সেই রিটার্নগুলোতে কি ভুলগুলো আমরা প্রায় লক্ষ্য করছি। এরকম অনেক ভুল আছে, তবে আমি কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেমন এইখানে আমরা যখন হেডস অফ ইনকামের কথা বলি, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। যেমন আমি একটা রিটার্নে দেখেছি একজন সরকারি চাকরিজীবীর সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে 20 লাখ টাকা, কিন্তু উনি সঞ্চয়পত্রে ইনকাম নাই। এক্ষেত্রে আপনার মতামতটা কি? সঞ্চয়পত্র থাকতে পারে বা সঞ্চয়পত্রের মুনাফা থাকবে না, এটা কি হয়? হ্যাঁ, হতে পারে, যদি ওই সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি হয়ে থাকে। 5 বছর মেয়াদি যদি না হয়ে থাকে, যেগুলো 3 মাস অন্তর অন্তর বা মাসিক ভিত্তিতে মুনাফা পান, সেগুলোর ক্ষেত্রে সঞ্চয়পত্র থাকলে কিন্তু মুনাফা থাকতে হবে। বাট আমি দেখেছি 3 মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র IT10B অর্থাৎ পরিসম্পদের দায় বিবরণীতে আছে, কিন্তু ইনকামে নাই। এ যে একটা ভুল। তার মানে কি, আপনি ইনকামটাও দেখালেন না এবং উৎসে কর কর্তনটাও দেখালেন না। এটার ফলে কিন্তু আহামরি কোনো বড় ধরনের মিস্টেক হয়নি, বাট সরকার যতটুকু রাজস্ব পাওয়ার কথা ততটুকু রাজস্ব পেয়েছে। বাট এইখানে আপনি আপনার ইনকাম না দেখানোর কারণে আপনার সোর্সেস অফ ফান্ডটা কমে গেছে। আপনি গভর্নমেন্টকে কিন্তু বঞ্চিত করেন নাই, বাট আপনি ইনকামটা প্রদর্শন যথাযথভাবে ইনকামে দেখিয়ে আপনি সোর্সেস অফ ফান্ডটা বাড়াতে পারতেন, সেটা করেন নাই। আচ্ছা, এরপরে বিষয়গুলো রয়েছে যে অনেকের রিটার্নে অ্যাগ্রিকালচারাল যে প্রপার্টিগুলো IT10Bতে দেখিয়েছেন, তো সেখানে যে নর্মালি যেটা হয় কি, যে কোনো সম্পত্তি যখন কেনা হয়ে থাকে, যেখানে আপনার দলিল মূল্য থাকে বা মৌজা রেটে যে ক্রয় মূল্য থাকে, সেখানে আনুষঙ্গিক আরও কিন্তু খরচ থাকে। রেজিস্ট্রেশন খরচ থেকে শুরু করে, ট্যাক্স থেকে শুরু করে, লোকাল ট্যাক্স থেকে শুরু করে, উৎসে করে, এরকম অনেক খরচগুলোই কিন্তু ইনক্লুড করতে হয়। নর্মালি 10 থেকে 12% কিন্তু খরচ, লিগাল খরচ ওই ক্রয় মূল্যের সাথে যুক্ত হয়ে থাকে। এটা অনেকেই কনসিডারেশনে, বিবেচনায় আনেন, অনেকে বিবেচনায় আনেন না। আচ্ছা, এখন কথা হলো এগ্রিকালচারাল বা নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে ইনকাম থাকবে কিনা। তবে নর্মালি আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তির ধরেন 1 একর বা 1 বিঘা বা 2 বিঘা জমি থাকে, সেই 1 বিঘা বা 2 বিঘা জমি থেকে যে শস্য উৎপাদন হয়, যে ধান, গম বা অন্যান্য কিছু উৎপাদন হয়, সেটা কিন্তু তার ফ্যামিলি এক্সপেন্স, বাৎসরিক যে খরচ, সেটা কিন্তু কাভার করে। এখন এক্ষেত্রে কি ইনকাম ফ্রম এগ্রিকালচারাল কি হবে না হবে না? এটা কি বলে, সেন্স কি বলে? সবসময় ইনকাম ট্যাক্সের পাশাপাশি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অ্যাকাউন্টিং এবং কমন সেন্সেরও কিছু বিষয়গুলো থাকে। কারণ আপনি 1 বিঘা বা 2 বিঘা জমি থেকে যে ধান, গম উৎপাদন করেন, সেটা আপনার পারিবারিক খরচ মিট আপ করতে চলে যায়। কিন্তু যদি 2 বা ততোধিক 2 থেকে 5-7 বিঘা থাকে, তাহলে মনে রাখতে হবে যে আপনার এই জমি থেকে কিন্তু শস্য উৎপাদন হচ্ছে, এবং আপনার পারিবারিক খরচ মিট আপ করার পরে একটা নির্দিষ্ট পরিমাণ ধান বা গম বা কিছু আপনি কি করেন, বিক্রি করে ইনকাম হয়। তার মানে আপনাকে কি থাকবে, ইনকাম ফ্রম এগ্রিকালচার থাকবে। অর্থাৎ এগ্রিকালচারাল প্রপার্টি 1 থেকে 2 বিঘা পর্যন্ত আপনার পারিবারিক খরচের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এর চেয়ে বেশি থাকলেই বুঝতে হবে ইনকাম ফ্রম এগ্রিকালচার থাকবে। তবে অনেক আয়কর অফিস থেকে কোশ্চেনগুলো করা হয় যে ইনকাম ট্যাক্সের রিটার্নে আপনার ইনকাম মানে এগ্রিকালচারাল প্রপার্টি আছে, অথচ আপনার ইনকাম ফ্রম এগ্রিকালচারাল বা এগ্রিকালচারাল ইনকাম নেই কেন? তার মানে ব্যাখ্যাটা হলো যে আপনার
পারিবারিক খরচ বা পারিবারিক যে খাওয়া দাওয়া আনুষঙ্গিক যে খরচগুলো থাকে, খাওয়া দাওয়া যে বেশিগুলো, সেগুলো কাভার করে অতিরিক্ত যেটা আপনি বিক্রি করবেন সেটাই আপনার ইনকাম হবে, ঠিক না? তো ইনকাম কখন থাকবে কখন থাকবে না আশা করছি বুঝতে পেরেছেন। এবং এগ্রিকালচারাল যে প্রপার্টি বা নন এগ্রিকালচার প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনার ক্রয় মূল্য বা মৌজারেট বা দলিল মূল্য কিভাবে রেকর্ড করবেন, অথবা আপনি হেবা সূত্রে পেয়েছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা দান সূত্রে পেয়েছেন বা এরকম কিছুগুলো থাকে, সেক্ষেত্রে আপনি ওই সময়ের কারেন্ট ফেয়ার মার্কেট প্রাইসটাকে কনসিডার এখানে নিয়ে আসতে পারেন। অথবা বর্তমানে দলিলে কোনো মূল্য ছাড়া কিন্তু দলিল হয় না, সেটা দানপত্র হোক আর হেবা হোক, যেটাই হোক না কেন। তাহলে আপনি যদি মনে করেন যে ফেয়ার মার্কেট প্রাইস আপনি বিবেচনায় আনতে পারছেন না, তাহলে দলিলের যে মূল্য সেই দলিলের মূল্যের সাথে আনুষঙ্গিক যে কস্টিং যে খরচগুলো আছে, লিগ্যাল চার্জগুলো রয়েছে, সেগুলোর সাথে যোগ করে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। যেমন একজন সরকারি চাকরিজীবীর রিটার্ন আমি দেখেছি, যেখানে উনি ব্যাংক লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন বা একটা পুরো বিল্ডিংই কিনেছেন, ধরেন 5 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি কিনেছেন, সেইখানে উনি মূল্য বলছেন 5 তলা ফাউন্ডেশনের 2 তলা কমপ্লিট বাড়ি ক্রয় করা হয়েছে, মূল্য 0। তার মানে কি আপনার রিটার্নটা ভুল। কারণ আপনি 1,20,00,000 বা 1,20,00,000 বা 80,00,000 বা 90,00,000 বা 70,00,000 টাকা দিয়ে আপনি কি করলেন, লোন নিলেন, লোন নিয়ে যে আপনি বাড়ি কিনলেন, বাড়ির মূল্য দেখালেন 0, আর করলেন কি, ব্যাংক লোনের জায়গায় ব্যাংক লোন দেখালেন, রিটার্ন না মিলে জমা দিলেন। এই যে ব্যাপারগুলো, তার মানে কি এইগুলো কিন্তু ভুল। আবার পাশাপাশি অনেকে করেন যে আপনার 5 তলা বাড়ি আছে, বাট আপনি কি করছেন, ইনকামটা প্রদর্শন করছেন না, অর্থাৎ ইনকাম ফ্রম রেন্ট, কারণ আপনার পুরোটাই কিন্তু ব্যবহার করা হয়নি, মানে পুরোটাতে আপনি থাকেন না। আপনি থাকেন কয়টাতে, আপনি থাকেন 1 তলা বা 2 তলা বা 3 তলা, রিমেইনিং যে ফ্ল্যাটগুলো সেগুলো কিন্তু আপনি ভাড়া দেন, সেগুলো কিন্তু আপনি বলছেন না। অথবা আবার করছেন কি, পুরো বিল্ডিংয়ের এগেনস্টেই, মানে পুরো বিল্ডিংটা তো আপনি লোন নিয়ে কিনেছেন, তার মানে এই লোনের এগেনস্টে, অর্থাৎ এই বিল্ডিংয়ের এগেনস্টে যে আপনার ইনকাম হচ্ছে, সেই ইনকামের এগেনস্টে আপনি কি যে আপনার হাউস প্রপার্টি যে লোন, অর্থাৎ হাউস বিল্ডিং যে লোন নিয়েছেন, সেই লোনের ইন্টারেস্ট কতটুকু চার্জ করবেন, পুরো ফিগারটাই চার্জ করবেন কেন। ম্যাক্সিমাম যে সরকারি চাকরিজীবী সবার রিটার্নই ভুল। এই ক্ষেত্রে আমি দেখেছি যে প্রায় আপনার মানে হাউস বিল্ডিং লোনের পুরো ইন্টারেস্টটাই ইনকাম ফ্রম রেন্টের সাথে সমন্বয় করছেন। আসলে কি তাই না? এখানে বলা আছে যে আপনি যতটুকুতে থাকবেন, আপনার নিজস্ব যতটুকু থাকবেন, যে ফ্ল্যাটে যে কয় তালায়, ধরেন আপনার 4 তলা বাড়ি, এর মধ্যে 1 তলাতে থাকেন, বাকি 3 তলা ভাড়া দিচ্ছেন, তার মানে এই 3 তলার এগেনস্টে ইনকাম ফ্রম যে রেন্ট হচ্ছে, তার এগেনস্টে আপনি ইন্টারেস্ট চার্জ করবেন খরচ হিসেবে, বাট বাকিগুলো আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার হিসেবে চলে যাবে। বাট ম্যাক্সিমাম জনই করেন কি, পুরো ইন্টারেস্ট এক্সপেন্সটা এখানে ক্লেম করেন, যেটা আইনসঙ্গত নয়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইনকাম ফ্রম রেন্টের আরও কিছু ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিন। আমি কিছু ভুলের বিষয়টা বলছি, কেন বলছি, কারণ নিউজ পেপারে আসছে যে রিটার্নগুলো ভুলগুলো কিভাবে আসতেছে। আপনি ইনকাম ফ্রম রেন্ট নিচ্ছেন, আপনি যতটুকু ভাড়া দিচ্ছেন আর পুরো ইন্টারেস্টটা চার্জ করে দিচ্ছেন। অথবা আপনি যে ইন্টারেস্টের যে পেমেন্ট হয় নাই, সেটা ফ্যামিলি এক্সপেন্ডিচারে দেখাচ্ছেন। আসলে সেটা কতটুকু যৌক্তিক? আপনি তো ইন্টারেস্ট এক্সপেন্স হয়নি। নিয়ম হলো হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা প্রতিনিয়ত বাড়তে থাকবে, শুধু প্রিন্সিপালটা ডাউন হতে থাকবে। তাহলে লাইবিলিটি কমে যাচ্ছে, কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স নামক লাইবিলিটি জেনারেট হচ্ছে। তাহলে এই ইন্টারেস্টটুকু ফ্যামিলি এক্সপেন্সে দেওয়া যাবে কিনা? আপনারা আইন কি বলে? ফ্যামিলি এক্সপেন্স মানে হলো জুলাই টু জুন এই 12 মাসে আপনার যে খরচগুলো আছে, সমস্ত খরচ ক্যাশ পেমেন্টের মাধ্যমে যা হয়েছে সেটা দেখাবেন। এই যে ভুলগুলো, এই ভুলগুলো কিন্তু থেকে যাচ্ছে। আবার আপনার ইনকাম ফ্রম বিজনেস নর্মালি সরকারি চাকরিজীবীদের থাকে না, কারণ সরকারি চাকরিজীবীদের চাকরির পাশাপাশি বিজনেস করার পারমিশন যদিও নেই। আচ্ছা, ক্যাপিটাল গেইনের যে যথোপযুক্ত হিসাবায়নটা, সেটা অনেকেই করছেন না। আচ্ছা, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট বলেছি। ইনকাম ফ্রম আদার সোর্স, যেমন অনেকে ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবীদের আমরা দেখেছি যে তারা শেয়ার ব্যবসা করে থাকে। তো শেয়ার বাজারে বিনিয়োগ আছে, অনেকে প্রদর্শন করেন, অনেকে প্রদর্শন করেন না। এটা নিয়ে কথা বলবো না, কারণ শেয়ার ব্যবসা অনেকে করেন, অনেকে রিটার্নে প্রদর্শন করছেন। তো শেয়ার ব্যবসা থাকলে কিন্তু অনেকে কিন্তু এখানে ডিভিডেন্ড ক্লেম করেন। আবার এই যে
শেয়ারের এগেনস্টে যে সারা বছরে শেয়ার তো ট্রেড করলেন, ট্রেড করার পরে গত বছরের ক্রয় মূল্য কত ছিল, এই বছরের ক্রয় মূল্য কত ছিল, আসলে কি মার্কেট প্রাইস কি শেয়ারের মার্কেট প্রাইস কি এখানে দেখানোর কোনো সুযোগ আছে কিনা। এবং শেয়ারের ক্রয় বিক্রয়ের ফলে আপনার কিন্তু রিয়েলাইজড গেইন হয়, যেটা 50 লাখ টাকা পর্যন্ত করমুক্ত। তো এখানে আনরিয়ালাইজড গেইন দেখানো যাবে কিনা, তো রিয়েলাইজড গেইন অনেকে দেখায় না। অনুরূপভাবে শেয়ার ট্রেড করার কারণে কোনো একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শেয়ারে বিনিয়োগ করার কারণে সেখান থেকে ডিভিডেন্ড পাওয়া যায়, ডিভিডেন্ডসের এগেনস্টে উৎসে কর কত নয় সেটা তারা নজরে আনে না, বা এই ডিভিডেন্ডসটাকে যে গ্রস আপ করতে হয়, ডিভিডেন্ডসের উৎসে কতনের যে একটা সার্টিফিকেট নিতে, সেই জিনিসগুলো নিচ্ছেন না, ইনকামে দেখাচ্ছেন, এরকম অনেক বিষয়গুলোই কিন্তু আছে। আচ্ছা, যাই হোক, এখানে আর তেমন কিছু বলবো না। অনেকে যে হাউস প্রপার্টি যে ভাড়াটা নিচ্ছেন বা হাউস প্রপার্টি যে কিনছেন, সেই বিল্ডিংটা আপনার সিটি কর্পোরেশনের মধ্যে কিনা, কত স্কোয়ার ফিট কিনা, সেই বিষয়গুলো উল্লেখ করছেন না। ধরেন 5 তলা বাড়িতে, আপনার 5 তলা বাড়িতে 1 তলা 2 তলা 3 তলা প্রত্যেকটা তলাতেই কিন্তু কত স্কোয়ার ফিট সেটা মেনশন করার সুযোগ আছে। মানে 5 তলাতে 1000 করে হলে 5 তলাতে 5000 স্কোয়ার ফিট, তো 5000 স্কোয়ার ফিট আপনাকে কী করতে হবে, এখানে মেনশন করতে হবে, বাট এটা অনেকেই কী করছেন, মেনশন করছেন না। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায় ভুল দেখতে পাচ্ছি। আবার গ্রস ওয়েলথ 50 লাখের বেশি, সেখানে অনেকে নো দিয়ে যাচ্ছেন, মোটর কার থাকলে শেয়ার করছেন না, বা এইখানে কিছু প্রবলেমগুলো রয়েছে। মোটর গাড়ি থাকলে তো আপনাদেরকে অ্যাডভান্স ট্যাক্স দিতে 25,000 বা 50,000-এর যে ব্যাপারগুলো থাকে, তো সেই জিনিসগুলো এখন কিন্তু হাইড করার সুযোগ নেই, কারণ এনবিআরের সাথে বিআরটি এর সাথে একটা চুক্তি হয়েছে, পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদপ্তরেরও একটা চুক্তি হয়েছে। আপনি ইচ্ছা করলে এই সম্পদগুলো, এই সঞ্চয়পত্র বা গাড়ি আপনি কি করতে পারেন না, আপনি হাইড করতে পারবেন না, এটা যে কোনো সময় তারা চাইলে বের করে ফেলতে পারবে। একটা টিন বা এনআইডির এগেনস্টে এগুলো সব পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, অনেকে করেন কি যে আরেকটা জিনিস দেখেছি, ওইটা হয়তো না জানার কারণে হতে পারে, যেমন একবার সঞ্চয়পত্র কিনেছেন, ইনি প্রতি বছরে রিবেট নিচ্ছেন। আসলে সঞ্চয়পত্রের নিয়মটা কি, যে আপনি যে বছরে সঞ্চয়পত্র কিনবেন সেই বছরে আপনাকে কি করতে হবে, রিবেটটা ক্লেম করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জনই এই কাজগুলো করেন, একবার সঞ্চয়পত্র কিনে সেটা প্রতি বছরে রেয়াত নিয়ে থাকেন, অর্থাৎ যদি 3 বছর মেয়াদ থাকে তাহলে 3 বছরের রেয়াত নেন, যেটা আইনসঙ্গত নয়। পাশাপাশি আপনার প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ড, এগুলোতেও আপনার রেয়াত আছে, এবং বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্সে যে রেয়াত নেওয়া যায় সেটা অনেকে জানেন না, সেটা এই যে আপনার শিডিউল 5-এ অনেকে উল্লেখ করেন না। আবার শেয়ার কেনা বেচার ফলে যে আপনি গত বছরের ক্রয়মূল্য কত ছিল, এই বছরের ক্রয়মূল্য কত হলো, শেয়ারের মূল্য কি বাড়লো বা কমলো, আপনাকে এটাও শেয়ার বাজারে ট্রেডিং মূল কথা হলো জাস্ট লাইক এ নর্মাল বিজনেসের মতো, আপনি কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন। এখন মাথায় রাখতে হবে 30শে জুন 2023-এ কত ছিল, 30শে জুন 2024-এ কত হলো। বাকি যদি আগে 1 লাখ থাকে, এখন যদি 1,50,000 থাকে, তার মানে কি হলো, 30শে জুনে আপনি অতিরিক্ত 50,000 টাকা শেয়ার কিনেছেন, তার মানে ওই 50,000 টাকা বিনিয়োগ হিসেবে আসে। কিন্তু যদি এমন হয়ে থাকে সারা বছরে কেনা বেচার মাধ্যমে গত বছরে যা ছিল এই বছরেও তাই আসে, তাহলে কি করবেন, তাহলে কি সারা বছরে যতটুকু ট্রেড করছেন এটাতে কি বিনিয়োগ রেয়াত ক্যারি করতে পারবেন, এটা কিন্তু আপনার বিনিয়োগ হয়নি। এই বিনিয়োগ রেয়াতকে অনেকেই কিন্তু কনসিডার করছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত, যে ভুলগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এক্সপেন্ডিচারে যে বিষয়গুলো আমরা একটু দেখি। অনেকে করেন কি যে ভাড়া বাসায় থাকেন না, ভাড়া ক্লেম করতেছেন, এরকম বিষয়গুলো আছে। পাশাপাশি স্কুলগামী ছেলে মেয়েদের পড়াশোনার ব্যয় আছে, বাট পড়াশোনার ব্যয়টা উল্লেখ করছেন না। যদি স্কুলগামী ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে আপনি খরচ আপনি ক্লেম করতে পারেন, তবে অনেক ট্যাক্সের প্ল্যানিং থাকে, সেক্ষেত্রে উল্লেখ না করতে পারেন, সেটা আলাদা জিনিস। বাট যেটা আপনার অ্যাকচুয়ালি হয়েছে সেটা ক্লেম করতে পারেন। আর এই যে আপনার পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, অর্থাৎ উৎসে যে কর্তন হয়েছে জুলাই টু জুনে যতটা, সেটা ব্যাংক ইন্টারেস্টের এগেনস্ট এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, স্যালারি বা অন্য যত উৎসে কর্তন আছে সেই টাকার সেই ট্যাক্স, পাশাপাশি গত বছর রিটার্ন তো এই অর্থ বছরের মধ্যে পড়ে গেছিলো, তাই না? তো ওই রিটার্ন জমা দেওয়ার সময় যে ট্যাক্স সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এই যে পার্সোনাল যে লোনগুলো নেওয়া হচ্ছে, এখন আপনি বলতে পারেন হাউস বিল্ডিং লোন তো আমি
হাউস বিল্ডিংয়ের জন্য, ঠিক আছে। তা হাউস বিল্ডিং লোন নেওয়ার পরে আপনি তো পার্সোনালি কিছু ব্যবহার করছেন, তার মানে কি একটা পুরো বিল্ডিংটাকে করার জন্য ভাড়ার এগেনস্টে যেটা সেটা ভাড়ার এগেনস্টে চলে যাচ্ছে, বাকিটা কিন্তু আপনার পারিবারিক বা মানে পার্সোনাল এক্সপেন্সের মতোই। তো এই জন্য কিন্তু ওইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, যেটা অ্যানি পারপাস লোন বা কম্পিউটার লোন বা অন্যান্য যে লোনগুলো আছে সেই লোনের এগেনস্টে যে ইন্টারেস্ট, সেটা যথোপযুক্তভাবে হিসাবায়ন করছেন কিনা এবং এই ইন্টারেস্টটুকু আপনি পে করছেন কিনা সেটারও একটা হিসাব অনেকে কিন্তু শো করেন না। এই জিনিসগুলো আমরা প্রায় দেখছি। এরপর আসি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি সাইডে। তো অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি সাইডে কিন্তু আমাদের নন এগ্রিকালচার প্রপার্টি হচ্ছে, বললাম আগেই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে শো করেন নাই, অথবা নন এগ্রিকালচার প্রপার্টি থাকার পরে অনেক নন এগ্রিকালচারাল বা এগ্রিকালচারাল প্রপার্টি আছে, এগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছেন না। নন এগ্রিকালচার প্রপার্টি থাকলেও কিন্তু অনেকে ভাড়া দিয়ে ইনকাম করেন, সেটাও কিন্তু অনেকে দেখাচ্ছেন না। তারপরে এই যে এখানে ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড এগুলো কোন মূল্যে দেখাবেন, এগুলো নর্মালি ক্রয় মূল্য দেখাতে হয়, অনেকে দেখাচ্ছেন, অনেকে দেখান না। সঞ্চয়পত্র নিয়ে কোনো কথা নাই, এফডিআর এগুলো তো সবাই জানেন, ডিপিএস সবাই জানেন, লোন গিভেন টু আদার্স যদি কাউকে লোন দিয়ে থাকেন সে বিষয়গুলো। অনেকে আবার সরকার চাকরিজীবীদের আরও একটা রয়েছে, ভুল রয়েছে, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা কিন্তু ম্যাক্সিমামের রিটার্নেই আমরা কিন্তু দেখি নাই। অনেকে দেখান, অনেকে দেখান না। এটা বলে যে চাকরি লাইফ শেষে তো এই টাকাটা পাবো, এটা তো আমাদের করমুক্ত, এটা কেন দেখাতে হবে? এটা তো আপনি ইনভেস্ট করতেছেন, আপনি যেহেতু ইনভেস্ট করতেছেন এখান থেকে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে, এটা তো এভাবে প্রতি বছরে বছরে কন্ট্রিবিউশন এবং ইন্টারেস্ট মিলে একটা বড় একটা অ্যামাউন্ট হবে, চাকরি লাইফ শেষে সেটা ব্যাক পাবেন, ঠিক আছে, সেটা করমুক্ত হয়, এটাও ঠিক আছে। কিন্তু আপনি যদি না প্রদর্শন করেন তাহলে আপনার যে বিনিয়োগ সেটা যথোপযুক্ত হচ্ছে না, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। আবার এই যে মোটর কার, অনেকের মোটর সাইকেল থাকে একের অধিক বা সিএনজি বা এরকম জাতীয় গাড়ি থাকে, তারা গাড়ি ভাড়া দিয়ে ইনকাম করছেন, বাট গাড়িটা দেখাচ্ছেন না, এই জিনিসগুলো রয়েছে। তো গোল্ড, ফার্নিচার, আবার আরেকটা জিনিস রয়েছে যে গোল্ড, ডায়মন্ড, জেমস এবং আদার যে আইটেমগুলো সেগুলো কিন্তু আমাদের মূল্য প্রদর্শনের কথা কিন্তু বলা আছে ফেয়ার মার্কেট প্রাইসে, কিন্তু অনেকেই 30 ভরি, 50 ভরি, 70 ভরি, 50 ভরি, 30, 40 মানে 10 ভরির অধিক দেখাচ্ছেন। আসলে এটা কতটুকু যৌক্তিক? ধরেন আপনি 30 ভরি গোল্ড দেখালেন, প্রত্যেক ভরি গোল্ডের মূল্য যদি 1 লাখ করে হয় ধরেন, তাহলে 30 ভরি কত হয়? 30 লাখ টাকা, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আসলে কি 30 লাখ টাকার গোল্ড আপনার আছে? যে জিনিসটা নাই সেটা কেন প্রশ্নবিদ্ধ করছেন? এবং আরও বিষয়ে মাথায় রাখতে হবে, এই গোল্ড, ডায়মন্ড এবং যে অ্যাসেটগুলো রয়েছে, যে প্রাইভেট কারগুলো, এগুলো অতিরিক্ত মূল্যে বিক্রি করলে, ব্যক্তিগত ব্যবহার্য সম্পত্তি বিক্রি করলে এটার এগেনস্টে ক্যাপিটাল গেইন হয় না, কিন্তু রেভিনিউ গেইন হয়, অনেকেই কিন্তু জানেন না। এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের একটা ইনকাম, এটা অনেকেই কনসিডার করছেন না বা বিবেচনায় আনছেন না, হয়তো ট্যাক্স অফিসও এটা এভাবে নজরদারিতে রাখে নাই, এই জন্য আপনারা অনেকেই কিন্তু জানছেন। এটা আইনসঙ্গতভাবে ইনকাম ফ্রম আদার সোর্স হয় কিন্তু, কারণ ক্যাপিটাল গেইন হয় না, ঠিক আছে, কিন্তু ওপরে 7 হেডস না থাকলে এটা তো কোনো হেডে 10 টাকার জিনিস 12 টাকায় বিক্রি করছেন, অতিরিক্ত লাভ হচ্ছে, সেই লাভটা কি আপনি ইনকামে নিয়ে আসবেন না? সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে হয়ে যাবে। ফার্নিচার, ফিক্সার, ইলেকট্রনিক আইটেম অনেকের আছে, অনেকের নাই, বা যেটাই দেখান না কেন মূল্য প্রদর্শন করতে পারবেন, এবং এটা মূল্য প্রদর্শনের বিষয় আয়কর আইন 2023-এ কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে। এবং এই যে ক্যাশের মধ্যে নোটস, কারেন্সিজ, ব্যাংক, কার্ডস, আদার ইলেকট্রনিক আইটেম, আমি কিছু দেখেছি অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স শো করছেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একের অধিক আছে, আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক না কেন আপনি চাইলে শো করতে পারবেন, এটা শো করা যুক্তিসঙ্গত। আর ক্যাশ ইন হ্যান্ডের কথা তো বলতেই নাই, কেউই ক্যাশ ফ্লো তৈরি করে না, ক্যাশ ফ্লো তৈরি না করে সবগুলো প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে কিনা তাও জানি না, দেওয়ার পরে ডিফারেন্সটুকু ক্যাশে দিয়ে রিটার্নটা সাবমিট করছেন। যখন এই ফাইলগুলো অডিটে পড়বে এটার এক্সপ্লেনেশন হবে যে ক্যাশের প্রপার ডকুমেন্টসটা কি, ক্যাশ ইন হ্যান্ড কীভাবে পেলেন, আপনি ব্যাখ্যাটা কীভাবে দিবেন। এটা আপনাকে ম্যানুয়ালি তৈরি করেন, অনলাইনে দেন, আপনি আগে একটা ক্যাশ ফ্লো তৈরি করেন যে আপনার যে ক্যাশ ফ্লো সেই ক্যাশ ফ্লোর সাথে অনলাইন ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো আপনারা কেউ চেক করেন না। ক্যাশ ইন হ্যান্ড, আদার ডিপোজিট, এই ব্যালেন্সগুলো, এবং
আমরা দেখেছি কয়েকজনের রিটার্নে যে উনি ব্যাংক থেকে লোন নিয়ে উনি জমি কিনছেন, ব্যাংক লোনও দেখাননি, জমিও দেখাননি। এরকম যে ব্যাংকের কাছ থেকে যে আপনি যে লোন, আনসিকিউরড লোন অথবা ওভারড্রাফট লোন, যে লোনই আসে না কেন, সেগুলো আপনি প্রপারলি ট্রিটমেন্ট দেন বা যথোপযুক্তভাবে দেখান। এই জিনিসগুলো কিন্তু না দেখানোর কারণে হঠাৎ করে যখন দেখাতে যাবেন তখন কিন্তু ওয়েলথ কমবে বা বাড়বে। এটার ফলে কিন্তু আপনার রিটার্নটা অডিটে পড়ার সম্ভাবনা থেকে যায়। তারপর অনেকেই জানেন না এই যে লস ডিডাকশান এবং আদার এক্সপেন্স, এই জিনিসগুলো কোথায় কিভাবে পোস্টিং দিতে হয় সেটা অনেকেই জানেন না। এবং এই যে গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন কিছু হলে বলে এই যেমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একজন ব্যক্তি তার ফাইলে প্রায় 70 ভরি মানে গোল্ড দেখিয়েছে। আসলে ওটা উনি দেখায়নি, ওনারই একজন লয়ার দেখিয়েছেন। আচ্ছা, পরবর্তীতে উনি বললেন যে 70 ভরি গোল্ড এখন আমার কাছে জানতে চাইলো যে এই 70 ভরি গোল্ড আমি কিভাবে কমাবো। এখন এই গোল্ড কমানোর জন্য তার মানে কী করতে হবে, তার ছেলে বা মেয়ে বা বউ বাচ্চাকে কি গিফট করতে হবে, নইলে তো কমানো যাবে না। এখন গিফটের আইনও তো পরিবর্তন হয়েছে, আপনি চাইলেই এটাকে গিফট হিসেবে দেখাইতে পারেন না। গিফটের আইন এভাবে হয়ে গেছে যে আপনি গিফটের আওতায় স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বউ বাচ্চার মধ্যে গিফট করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু উভয়ের রিটার্নে প্রদর্শনের যে বিষয়টা সেটা কিন্তু আছে। উভয়ের রিটার্নে, ব্যাংকিং চ্যানেলও হতে হবে না, উভয়ের রিটার্নে কিন্তু প্রদর্শন করতে হবে। তার মানে আপনি গিফট বলে গিফট ট্যাক্স দিচ্ছেন না বা ট্যাক্সের আওতায় আসতেছে না, বাট আপনি সুবিধা নিচ্ছেন। এই ফাইলগুলো অডিটে পড়লে কিন্তু পরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ অনেকে আবার বলছেন যে আমার ব্যাংকে আমার ক্যাশে টাকা আছে প্রায়, যেমন একজন বলছিলেন যে আপনার ফাইলে আমরা অনেক টাকা রাখবো, ভবিষ্যতে উপকৃত হবেন। এই ফাইলটা এখন দেখতে দেখতে প্রায় মোটামুটি 1 কোটি টাকা ক্যাশ ইন হ্যান্ড। এই 1 কোটি টাকা ক্যাশ ইন হ্যান্ড উনি আর কমাতে পারছেন না। চাইলেই কি খরচ বাড়ানো যায়? কারণ খরচটা সবসময় ডিপেন্ড করে আয়ের উপরে। আয়ের সাথে কনসিস্টেন্সি রেখেই কিন্তু ব্যয় করতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার অনেকে প্রশ্ন করেন যে আমার তো আয়ের সাথে ব্যয় বেশি। ভাই, এটা কমন সেন্স কি বলে? একটা মানুষ 10 টাকা উপার্জন করে কি 15 টাকা ব্যয় করতে পারে? তার মানে যদি 15 টাকা ব্যয় করতে হলে তাকে কারো কাছ থেকে লোন করে অতিরিক্ত খরচ করতে হবে, তাই না? কয় আমার আয়ের সাথে তো ব্যয় বেশি। গভর্নমেন্ট এটা বুঝে না, সরকার এটা বোঝে না। আমি কেন ট্যাক্স দিব? আমি কেন এটা করব, এটা করব? ভাই, আপনি ইনকাম করবেন, ইনকামের উপরে ট্যাক্স দিবেন, জাস্ট সিম্পল। এখন যদি আপনার খরচ অতিরিক্ত হয় তার মানে আপনি কি পাবলিক কি মানে অন্যান্য লোকজন কি মনে করবে? আপনি কি চুরি করেন, না ডাকাতি করেন, না ঘুষ খান, না কি করেন? আপনার 10 টাকা আয়, আপনি 12 টাকা খরচ করতেছেন, বাকি 2 টাকা কোথায় থেকে পাচ্ছেন? হয় লোন করতে হবে অথবা অন্য কোনো অল্টারনেটিভ সোর্স থেকে আপনাকে কিছু রিকভারি করতে হবে, যেটা ইল্লিগ্যাল। এইজন্য এসব কথাগুলো বলার আগে একবার ভেবেচিন্তে বলা উচিত যে আমার আয়ের সাথে ব্যয় বেশি। কীভাবে? হাউ ইট পসিবল? সেন্স কি বলে? আইন কি বলে? 10 টাকা ইনকাম করে কখনো মানুষ 15 টাকা ব্যয় করতে পারে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ব্যয় তখনই করতে পারবে ওই অতিরিক্ত যে 5 টাকা হয় তার ওয়াইফের কাছ থেকে নিতে হবে, তার ছেলে অথবা মেয়ের কাছ থেকে নিতে হবে, অথবা কারো কাছ থেকে কর্জ করতে হবে। আদারওয়াইজ অতিরিক্ত খরচ করার কোনো সুযোগ নেই। যাই হোক, কথাগুলো ভেবেচিন্তে বলতে হবে। তো এই যে ব্যাপারগুলো, এরকম অনেক আরও বিষয়গুলো আছে, আমরা অন্যান্য ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো এই রকম অনেক ভুল কিন্তু আমরা রিটার্নে লক্ষ্য করছি, শুধু সরকারি চাকরিজীবী না, বেসরকারি চাকরিজীবী। তবে এবার যেহেতু সরকারি চাকরিজীবীদের যে ঢাকা এবং যে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্যান্য এরিয়া যে কর্মকর্তা কর্মচারী প্লাস পাশাপাশি ব্যাংকাররাও, যে ব্যাংকারদের যে অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ রিটার্ন, তারাও কিন্তু ভুলভাল রিটার্নগুলো জমা দিচ্ছেন, যেটা পেপার পত্রিকা আসছে। আর আমরা কিছু দেখেছি এবং ফেসবুকেও আসছে যে সরকারি চাকরিজীবীদের রিটার্ন কিন্তু ভুলে ভরা। আসলেই তাই। যাই হোক, এই বিষয়টুকু আমি আপনাদের নজরদারিতে দিচ্ছি। আপনারা একটু এই ভুল থেকে বেরিয়ে আসেন। রিটার্ন যতটুকু জমা পড়েছে আলহামদুলিল্লাহ, এবং সামনের দিনগুলোতে এই ভুল ত্রুটি মানে সমন্বয় করেই সামনের দিকে এগোতে হবে আর কি। এই, যাই হোক, সম্মানিত সুধী, আশা করছি উপকৃত হবেন। কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট মনে করে, কাউকে কোনো কিছু মনে করে কিন্তু কথাগুলো বলা হয়নি, জাস্ট সতর্কতামূলক কথা। ফেসবুকে দেখলাম, গ্রুপে দেখলাম পোস্ট দিচ্ছেন অনেকেই যে এই রিটার্নগুলো ভুলে ভরা, এবং আমি যে কিছু বিষয়গুলো দেখেছি সেখানে এই ভুলগুলো প্রায় এগুলো নিয়ে কথা হচ্ছে, এবং অনেকে ফোন দেন ফেসবুক পেজ থেকে নিয়ে, নাম্বার নিয়ে ফোন দেন, সেখানেও কিন্তু এই কথাগুলোই বলেন যে আমার এই ভুল হয়েছে, আমার এই ভুল হয়েছে। কেউ কিন্তু 2-1টা সাজেশন বাদে বাকিগুলো সব কিন্তু ভুলে ভরা, ভুলের কথাটাই কিন্তু বলে আসতেছেন। আমি এটা দেখাইনি, আমি ওইটা দেখাইনি, আমি এটা দেখাইনি, না দেখালে কি হবে, আমার কি জেল হবে না জরিমানা, এরকম অনেক কিছুই প্রশ্ন করেন। যাই হোক, এগুলো না,
ভুল থেকে বেরিয়ে আসেন। জেল জরিমানা সেটা পরের কথা, ভুল হয়েছে সেটা আবার রিভাইজ রিটার্ন দেন। যে আপনারা জানেন যে ভুল রিটার্ন জমা দিলে 180 দিনের মধ্যে সংশোধনের রিটার্ন জমা দেওয়া যায়, তবে এটা অনলাইনে জমা দেওয়া যাবে না, অফিসে গিয়ে জমা দিতে হবে। ভুল মানুষ করবেই, ভুল করাই মানুষের স্বভাব, টু আর ইজ হিউম্যান বিং। ভুল মানুষের স্বভাবগত ব্যাপার, এটা ভুল হতেই থাকবে, তবে ভুলটাকে সংশোধন করে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টুকু নিয়েই আপনারা সতর্ক হবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি করা। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।